স্বাগত সকলকে রিদিতা শেহরিনে। রিদিতা শেহরিনের এই গল্প আড্ডায় আজ শুনবেন বরেণ্য কথা সাহিত্যিক সত্যজিৎ রায়ের একটি ছোট গল্প। নাম মিস্টার শাসমলের শেষ রাত্রি। শুরু হচ্ছে মিস্টার শাসমলের শেষ রাত্রি। মিস্টার শাসমল আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মোক্ষম জায়গা বেছেছেন তিনি, উত্তর বিহারের এই ফরেস্ট বাংলো। এর চেয়ে নিরিবিলি, নিরাপদ আর নিরুপদ্রব আর কোনো জায়গা হয় না। ঘরটিও দিব্যি, সাহেবী আমলের মজবুত সুদৃশ্য টেবিল চেয়ার সাজানো, প্রশস্ত খাটে বিছানা বালিশ তকতকে পরিষ্কার। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমটিও বেশ বড়। পশ্চিমের জানালাটা দিয়ে ফুরফুরে বাতাস আসছে, আর সেই সঙ্গে আসছে ঝিঝির একটানা শব্দ। বিজলি না থাকলেও ক্ষতি নেই। কলকাতার লোডশেডিংয়ে কেরোসিনের আলোয় পড়ার অভ্যাস হয়ে গেছে ওর। বাংলোর আলোতে কাঁচের সাদা শেড থাকার কারণে তার কলকাতার আলোর চেয়ে আরো বেশি বলে মনে হচ্ছে। সঙ্গে বই আছে, গোয়েন্দা উপন্যাস, মিস্টার শাসমলের প্রিয় পাঠ্য। এক চৌকিদার ছাড়া বাংলোয় আর কোনো বাসিন্দা নেই, অর্থাৎ আর কারোর মুখ দেখতে হবে না, কারোর সঙ্গে কথাও বলতে হবে না। চমৎকার! কলকাতার ট্যুরিস্ট অফিসে গিয়ে 10 দিন আগে থেকেই বলে এসেছিলেন এই বাংলোটির কথা। দিন 4 আগে মিস্টার শাসমল তাদের কাছ থেকে চিঠিতে জানেন যে ঘর বুক করা হয়ে গেছে। অন্তত 3টে দিন এখানে থেকে তারপর অন্য কোথাও যাবার কথা ভাবা যাবে। সঙ্গে টাকা আছে যথেষ্টই, মাসখানেক তো চালিয়ে নেওয়াই যাবে। নিজের গাড়ি আছে সঙ্গে, স্বভাবতই তিনি নিজেই চালিয়ে এসেছেন এই 550 কিলোমিটার পথ। চৌকিদার তার কথা মতো 9:30টার সময় ডিনার দিয়ে দিল। হাতের রুটি, অড়হরের ডাল, একটা তরকারি আর মুরগির কারি। ডাইনিং রুমেও সাহেবী আমলের চিহ্ন আছে। টেবিল, চেয়ার, চিনেমাটির পাত্র, বাহারের সাইনবোর্ড সবই সেই কালের। এখানে মশা আছে কি? খেতে খেতে প্রশ্ন করলেন মিস্টার শাসমল। কলকাতায় যে অঞ্চলে তার ফ্ল্যাট সেখানে মশা নেই। আজ বছর 10 হলো মশারির অভ্যেসটা একেবারে গেছে। ওটা ব্যবহার না করতে পারলে আরও নিশ্চিন্ত হওয়া যায়। চৌকিদার জানালো যে শীতকালে মশা হয়, তবে এই সময়টা অর্থাৎ এপ্রিলে মশারি দরকার না হওয়ারই কথা। অবশ্য স্টকে আছে মশারি, সাহেবের দরকার হলেই খাটিয়ে দেবে। চৌকিদার আরও বলল যে রাত্রে দরজা বন্ধ করে শোয়াই ভালো, চারিদিকে জঙ্গল, আর কিছু না হোক শেয়াল টেয়াল ঢুকে পড়তে পারে। মিস্টার শাসমল অবশ্য নিজেই ঠিক করেছিলেন যে দরজা বন্ধ করেই রাখবেন। খাওয়ার পর ডাইনিং রুম থেকে বারান্দায় বেরিয়ে এসে হাতের টর্চটা জ্বালিয়ে জঙ্গলের দিকে ফেললেন মিস্টার শাসমল। শাল গাছের গুঁড়ির উপর পড়ল আলো। তারপর আলোটা এদিক ওদিক ঘুরিয়ে দেখলেন জানোয়ার জাতীয় কিছু দেখা যায় কিনা। চোখে পড়ল না কিছুই। নিস্তব্ধ বন, ঝিঝি ডেকে চলেছে অবিরাম। বাংলোয় ভূত টুত আছে নাকি হে? হালকাভাবে প্রশ্ন করলেন মিস্টার শাসমল। চৌকিদার তখন খাবার সরঞ্জাম তুলে নিয়ে তার ঘরের দিকে যাচ্ছিল। সে খালি একটু হেসে জানিয়ে দিল যে এখানে সে 35 বছর ধরে আছে। বহু লোক এই বাংলোয় থেকে গেছে, কেউ কোনোদিন ভূত টুত দেখেনি। কথাটা শুনে মিস্টার শাসমল আরও খানিকটা হালকা বোধ করলেন। ডাইনিং রুমের পর একটা ঘর ছেড়েই তার নিজের ঘর, তাই আর খেতে যাবার সময় দরজাটা বন্ধ করেননি। ঘরে ঢুকেই বুঝলেন বন্ধ রাখলেই বোধহয় ভালো ছিল, কেননা এই ফাঁকে কখন জানি একটা কুকুর এসে ঢুকে পড়েছে। নেড়ি কুকুর, সাদার উপর বাদামি ছোপ, রুগ্ন, হাড় বার করা চেহারা। এই ভাগ ভাগ, নিকলো ইহা সে। কুকুর ঘরের এক কোণে বসে আছে।
ধমক ধামকে কোনো কাজ হলো না, যেন এই ঘরেই রাত কাটাবে এমন একটা ভাব নিয়ে এসে বসেছে। ভাগ ইয়াসে, ভাগ। এবারে কুকুরটা মিস্টার শাসমলের দিকে দাঁত খিচিয়ে দিল। মিস্টার শাসমল দুপা পিছিয়ে এলেন। ছোটবেলায় যখন বেগ বাগানে থাকতেন তখন একজন প্রতিবেশীর ছেলেকে পাগলা কুকুরে কামড়ায়, ফলে ছেলেটির হয় জলাতঙ্ক। মিস্টার শাসমলের স্মৃতিতে সেটা একটা বিভীষিকার আকার ধারণ করেছে। দাঁত খিচুনো কুকুরের দিকে এগোনোর ক্ষমতা তার নেই। আর দৃষ্টি কুকুরের দিকে রেখে মিস্টার শাসমল ঘর থেকে বারান্দায় বেরোলেন। চৌকিদার, জো বাবু, একবার এদিকে এসো তো। চৌকিদার গামছা দিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে এলো। আমার ঘরে একটা কুকুর ঢুকেছে, ওটাকে তাড়াও তো। কুত্তা? চৌকিদার যেন ভারী অবাক হয়েছে বলে মনে হলো। কেন, কুকুর নেই নাকি এই তল্লাটে? তুমি দেখি আকাশ থেকে পড়লে। ঘরে এসো, দেখিয়ে দিচ্ছি। চৌকিদার মিস্টার শাসমলের দিকে সন্দেহের দৃষ্টি দিয়ে তার সাথে তার ঘরে ঢুকল। কাহা হ্যাঁ কুত্তা বাবু? মিস্টার শাসমলে ঢুকলেন। সত্যি তো, এই 2 মিনিটের মধ্যেই কুকুরটা ভেগেছে। তবুও নিশ্চিন্ত হবার জন্য চৌকিদার খাটের তলা এবং পাশের বাথরুমটাও দেখে নিল। নেহি বাবু, কই কুত্তা তো নেহি হ্যাঁ। ছিল, চলে গেছে বোধ হয়। মিস্টার শাসমলের নিজেকে একটু বোকা বোকা লাগছিল। চৌকিদারকে ফেরত পাঠিয়ে দিয়ে তিনি আবার আরাম কেদারায় বসলেন। প্রায় শেষ হয়ে যাওয়া সিগারেটটা ক্যারামের ঘুঁটি মারার মতো জানালা দিয়ে ফেলে দিয়ে 2 হাত মাথার উপর তুলে আড় ভাঙতে গিয়ে দেখেন কুকুর যায়নি, অথবা এরই মধ্যে কুকুর আবার ফিরে এসেছে এবং সেই একইভাবেই ঘরের কোণে দাঁড়িয়ে আছে। উফ, জ্বালাতনের এক শেষ। রাত্রিরে নির্ঘাত তার নতুন চটিটা দফা রফা করবে। ফেলে রাখা চটির ওপর কুকুরের লোভের কথা মিস্টার শাসমল জানেন। মেঝে থেকে বাটার চটিটা তুলে নিয়ে টেবিলের ওপর রেখে দিলেন তিনি। ঘরের একজন বাসিন্দা বাড়ল, থাক, ঘুমানোর আগে আরেকটা চেষ্টা করে দেখবেন। মিস্টার শাসমল হাত বাড়িয়ে টেবিলে রাখা এয়ারলাইন্স ব্যাগটা থেকে গোয়েন্দা উপন্যাসটা বার করলেন। ভাঁজ করা পাতায় আঙুল ঢুকিয়ে যেই খুলতে যাবেন অমনি তার চোখ গেল কুকুরের কোণের বিপরীত কোণে। সেখানে কখন যেন আরেকটি প্রাণী এসে আস্তানা গেড়েছে। শাসমল আদৌ টের পাননি। একটা বেড়াল, বাঘের মতো ডোরা কাটা বেড়াল, ঘোলাটে চোখ তারই দিকে রেখে কুণ্ডলি পাকিয়ে বসে আছে। এরকম বেড়াল এর আগে কোথায় দেখেছেন মিস্টার শাসমল? হ্যাঁ, মনে পড়েছে। তার বাড়ির পাশেই মুখুজ্জেদের 7টা বেড়ালের একটা ছিল ঠিক ওরকম দেখতে। একদিন রাত্রে ঘটনাটা হঠাৎ করে মনে পড়ে গেল মিস্টার শাসমলের। মাস 6 আগে একদিন রাত্রে বেড়ালের কান্নায় ঘুম ভেঙে গিয়েছিল মিস্টার শাসমলের। মেজাজটা ভালো যাচ্ছিল না তার। তার অংশীদার অধীরের সঙ্গে আগের দিনই প্রচণ্ড বচসা হয়েছে, প্রায় হাতাহাতি হয় আর কি। অধীর শাসিয়েছে পুলিশের কাছে তার কারচুপি ফাঁস করে দেবে। সেই অবস্থায় ঘুম এমনিতেই ভালো হচ্ছিল না, তার উপরে বেড়ালের কাঁদুনি। আরও আধ ঘন্টা এই কান্না শুনে আর থাকতে না পেরে একটা ভারী কাচের পেপার ওয়েট তুলে নিয়ে কান্নার উৎস লক্ষ্য করে মিস্টার শাসমল সজোরে নিক্ষেপ করেন। তৎক্ষণাৎ কান্না থেমে যায়। পরদিন সকালে মুখুজ্জেদের বাড়িতে হুলস্থুল কাণ্ড। তাদের সাধের হুলোকে মাঝরাত্রিরে কে যেন খুন করেছে। মিস্টার শাসমলের খুব মজা লেগেছিল কথাটা শুনে। বেড়াল খুন? সেরকম দেখতে গেল তো মানুষ হামেশাই খুন করছে। মনে পড়ল একবার বহুদিন আগের ঘটনা। মিস্টার শাসমল তখন কলেজে পড়েন, হোস্টেলে থাকেন। ঘরের দেয়ালে পিঁপড়ের লম্বা লাইন দেখে একটা খবরের কাগজের টুকরো দেশলাই দিয়ে ওই লাইনের এই মাথা থেকে ও মাথা
জ্বলন্ত কাগজটা একবার বুলিয়ে দিতেই সব কটা পিঁপড়ে একসঙ্গে মরে কুঁকড়ে দেয়াল থেকে ঝরে পড়েছিল মেঝেতে। পিঁপড়ে খুন। মিস্টার শাসমল রিস্টওয়াচের দিকে চেয়ে দেখলেন 10:10। মাসখানিক থেকে মাথায় একটা দপদপানি অনুভব করছিলেন তিনি। এখন আর সেটা নেই। আর মাথা গরম ভাবটা, যেটার জন্য তাকে দিনে 3বার স্নান করতে হয়, সেটাও আর নেই। মিস্টার শাসমল বইটা খুলে মুখের সামনে ধরলেন। 2 লাইন পড়ে আবার চোখ চলে গেল বেড়ালটার দিকে। ওরকমভাবে ওটা চেয়ে আছে কেন তার দিকে? না, একা থাকার বাসনা তাকে ত্যাগ করতে হলো। অবশ্যই মানুষ তো তিনি একাই, সেটাই ভরসা। রাত্রে এই 2 প্রাণী যদি উৎখাত না করে, তাহলে ঘুম না হবার কোনো কারণই নেই। ঘুমটা খুবই দরকার। গত কয়েকটা দিন স্বাভাবিক কারণেই তার ভালো ঘুম হয়নি। আর ঘুমের বড়ি খাওয়ার আধুনিক বাতিকটাও তার নেই। মিস্টার শাসমল টেবিল থেকে ল্যাম্পটা তুলে বিছানার পাশে ছোট টেবিলটায় রাখলেন। তারপর গায়ের জামা খুলে আলনায় টাঙিয়ে ফ্লাক্স থেকে 1 গ্লাস জল ঢেলে খেয়ে হাতে বই নিয়ে বিছানায় শুয়ে পড়লেন। পায়ের দিকে কুকুর। সেটা বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছে, দৃষ্টি মিস্টার শাসমলের দিকেই। মিস্টার শাসমলের বুকের ভেতরে হঠাৎ ধড়াস করে উঠল। ঘটনাটা তার মনে পড়ে গেছে। কুকুর খুন। হ্যাঁ, তা একরকম খুনই বই কি। বোধহয় 73 সাল। গাড়িটা তখন সবে কিনেছেন মিস্টার শাসমল। চালক হিসেবে তিনি কিঞ্চিত র্যাশ। কলকাতার ভিড়ে স্পিড তোলা সম্ভব হয় না। তাই বোধহয় শহর থেকে বেরোলে মিস্টার শাসমলের স্পিডোমিটারের কাঁটা তরতরিয়ে উঠে যায় উপর দিকে। 70 মাইল স্পিড না ওঠা পর্যন্ত তার মন অতৃপ্ত থেকে যায়। সেই অবস্থায় একবার ন্যাশনাল হাইওয়ে দিয়ে কোলাঘাট যাবার পথে একটা নেড়ি কুকুর তার গাড়ির তলায় পড়ে। সাদার উপর বাদামি ছোপ। মিস্টার শাসমল তা সত্ত্বেও গাড়ির স্পিড এতটুকু কমাননি। যে কুকুর খেতে পায় না, যার পাঁজরার হাড় গোনা যায়, তার বেঁচে থেকে লাভ কি? এমন একটা ধারণা মনে নেই অপরাধ বোধকে লাঘব করতে চেষ্টা করেছিলেন, সেটাও বেশ মনে আছে। কিন্তু এই স্মৃতি এখন তার মনের নিরুদ্বেগ ভাবটাকে একেবারে তছনছ করে দিল। জীবনে যত প্রাণী হত্যা করেছেন, তার সবগুলোই কি আজ এই ঘরে এসে হাজির হবে? সেই যে প্রথম পাওয়া এয়ারগান দিয়ে মারা কালো কুচকুচে নাম না জানা পাখিটা, আর সেবার সেই ঝাড়গ্রামে মামা বাড়িতে ধান ইট দিয়ে। হ্যাঁ, সেটাও এসেছে। জানালার দিকে চোখ যেতেই মিস্টার শাসমল সাপটাকে দেখতে পেলেন। 1.5 লম্বা একটা গোখরো। তার মসৃণ দেহটা জানালা দিয়ে ঢুকে দেয়ালের সংলগ্ন টেবিলের উপর উঠেছে। এপ্রিল মাসে সাপ বেরোয় না, কিন্তু সে বেরিয়েছে। সাপের 3 ভাগের 2 ভাগ রয়ে গেল টেবিলের উপর। বাকি 1 ভাগ টেবিল ছেড়ে উঁচিয়ে উঠল ফনা তোলার ভঙ্গিতে। ল্যাম্পের আলোয় জল জল করছে তার নির্মম নিষ্পলক 2টি চোখ। ঝাড়গ্রামে তার মামার বাড়িতে ঠিক এমনই একটা গোখরোর মাথা থেতলে দিয়েছিলেন মিস্টার শাসমল। অথচ সেটা নাকি ছিল একটা বাস্তু সাপ, কারুর কোনো অনিষ্ট করেনি কোনোদিন। মিস্টার শাসমল অনুভব করলেন তার গলা একদম শুকিয়ে গেছে। চেঁচিয়ে যে চৌকিদারকে ডাকবেন তারও কোনো উপায় নেই। বাইরে ঝিঁঝির ডাক থেমে গিয়ে চারিদিকে এক অপার্থিব নিস্তব্ধতা। হাতঘড়ির কোনো শব্দ নেই, না হলে সেটা ঠিক শোনা যেত। একবার মিস্টার শাসমলের মনে হলো তিনি হয়তো স্বপ্ন দেখেছেন। সম্প্রতি 2-1 বার এরকম হয়েছে। নিজের ঘরে নিজের খাটে শুয়ে হঠাৎ মনে হয়েছে তিনি যেন অন্য কোথাও আছেন, যেন ঘরে অচেনা লোকজন চলাফেরা করছে, অস্ফুট স্বরে কথা বলছে। কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্যই। ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে এরকম হয়। এও একরকম স্বপ্ন,
কিন্তু ঠিক পুরোপুরি স্বপ্নও নয়। আজ অবশ্য স্বপ্ন দেখছেন না তিনি, নিজের গায়ে চিমটি কেটে বুঝেছেন তিনি জেগেই আছেন। আজ যা ঘটছে তা সত্যিই তার চোখের সামনে ঘটছে এবং তাকে দেখানোর জন্যই ঘটছে। আরো ঘন্টা খানিক এইভাবেই শুয়ে রইলেন মিস্টার শাসমল। ইতিমধ্যে মশা ঢুকেছে ঘরে। কামড় তিনি অনুভব করেননি এখনো, কিন্তু তারা যে আশেপাশে ঘোরাফেরা করছে সেটা চোখে দেখে এবং কানে শুনে বুঝছেন। কত মশা তিনি মেরেছেন তার কি হিসেব আছে? শেষ পর্যন্ত প্রাণীদের দিক থেকে উৎপাতের কোনো ইঙ্গিত না পেয়ে মিস্টার শাসমল খানিকটা নিশ্চিন্ত বোধ করলেন। এবার ঘুমানোর চেষ্টা করলে কেমন হয়? ল্যাম্পটা কমানোর জন্য হাত বাড়াতেই বাইরে থেকে একটা শব্দ ভেসে এলো। বাংলোর গেট থেকে বারান্দার সিঁড়ি পর্যন্ত পথটা পুরো নুড়ি দিয়ে ঘেরা। সেই নুড়ি বিছানো পথেই কেউ একজন হেঁটে আসছে। চতুষ্পদ নয়, দ্বিপদ। এবারে মিস্টার শাসমল বুঝলেন তার সর্বাঙ্গ ঘামে ভিজে আসছে, আর তার হৃৎস্পন্দনের শব্দ তিনি এবার নিজের কানে শুনতে পাচ্ছেন। বেড়াল কুকুরের দৃষ্টি এখনো তার দিকে। মশা গান গেয়ে চলেছে তার কানের পাশে। গোখরোর ফনা এখনো তেমনি তোলা। কোনো এক অদৃশ্য সাপুড়ের অশ্রুত বাঁশির তালে তালে যেন সেই ফোনা দুলছে। পায়ের শব্দ এবার বারান্দায় এগিয়ে আসছে তার দরজা লক্ষ্য করে। ফুরুত করে একটা কুচকুচে কালো পাখি জানালা দিয়ে ঢুকে টেবিলে বসল। এই সেই পাখি, তার এয়ার গানের গুলি খেয়ে যেটা পাঁচিল থেকে টুপ করে পড়েছিল পাশের বাড়ির বাগানে। পায়ের শব্দ তার ঘরের দরজার বাইরে এসে থামল। মিস্টার শাসমল জানেন কে এসেছে। অধীর, অধীর চক্রবর্তী, তার পার্টনার। এককালে বন্ধু ছিল, কিন্তু সম্প্রতি পরস্পরে প্রায় কথা বন্ধ হয়ে গিয়েছিল। মিস্টার শাসমলের ব্যবসায়িক কারচুপি অধীরের পছন্দ হয়নি। তাকে শাসিয়েছিল পুলিশে ধরিয়ে দেবে বলে। মিস্টার শাসমল উল্টে তাকে বলেছিলেন ব্যবসার ক্ষেত্রে সিধে রাস্তাটা হলো মূর্খের রাস্তা। অধীর সেটা মানেনি। এটা আগে জানা থাকলে কখনোই তাকে অংশীদার করতেন না মিস্টার শাসমল। তিনি বুঝেছিলেন অধীরই হলো তার পরম শত্রু, আর শত্রুর শেষ রাখতে নেই। শেষ রাখেননি মিস্টার শাসমল। গতকাল রাত্রে অধীরের বৈঠকখানায় দুজনে মুখোমুখি বসেছিলেন। মিস্টার শাসমলের পকেটে রিভলভার। খুনের অভিপ্রায় নিয়ে এসেছেন তিনি। মাত্র 4 হাত দূরে বসে অধীর। অধীরের গলা যখন ভর্ৎসনার সপ্তমে চড়েছে তখনই রিভলভারটা বার করে গুলি চালালেন মিস্টার শাসমল। তার হাতে আগ্নেয়াস্ত্র দেখে এককালের বন্ধু অধীর চক্রবর্তীর মুখের অবস্থা যা হয়েছিল সেটা ভাবতে গিয়ে এখনো হাসি এলো মিস্টার শাসমলের। খুনটা করার 10 মিনিটের মধ্যেই তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। রাতটা বর্ধমান স্টেশনের ওয়েটিং রুমে কাটিয়ে আজ সকালেই এই 10 দিন আগে রিজার্ভ করা বাংলোর উদ্দেশ্যে রওনা দেন। দরজায় আঘাত পড়ল। 1 বার, 2 বার, 3 বার। মিস্টার শাসমল চেয়ে আছেন দরজার দিকে। তার সর্বাঙ্গে কাঁপুনি ধরেছে, দম বন্ধ হয়ে আসছে। জয়ন্ত, দরজা খোলো, আমি অধীর। যাকে তিনি গতকাল রাত্রে খুন করে এসেছেন সেই অধীর। একটা কারণে তার মনে সন্দেহ ছিল খুনটা ঠিক হয়েছে কিনা, কিন্তু এখন আর সন্দেহ নেই। ওই কুকুর, ওই বেড়াল, ওই সাপ, ওই পাখি, আর এখন দরজার বাইরে ওই অধীর। সবাই যখন এসেছে মৃত্যুর পরে, তখন অধীরও যে আসবে সেটাই তো সঙ্গত। আবার দরজায় ঘন ঘন করাঘাত। মিস্টার শাসমলের দৃষ্টি ঝাপসা,
কিন্তু তিনি দেখতে পাচ্ছেন কুকুরটা তার দিকে এগোচ্ছে। বেড়ালের চোখ তার নিজের চোখের এক হাতের মধ্যে। সাপটা টেবিলের পায়া বেয়ে নামছে তারই দিকে এগোবে বলে। পাখিটা উড়ে এসে তার খাটের উপর বসল। তার বুকে গেঞ্জির ওপর অজস্র পিঁপড়ে। শেষ পর্যন্ত 2 কনস্টেবলের ঠেলায় দরজা ভাঙল। অধীরবাবুই পুলিশ নিয়ে এসেছেন কলকাতা থেকে। মিস্টার শাসমলের কাগজপত্র থেকে ট্যুরিস্ট ডিপার্টমেন্টের একটা চিঠি বেরোয়। এই বাংলো রিজার্ভ করার খবর ছিল তাতে। ঘরে ঢুকেই মিস্টার শাসমলকে মৃত অবস্থায় দেখে ইন্সপেক্টর সামন্ত অধীরবাবুকে জিজ্ঞেস করলেন তার পার্টনারের হার্টের ব্যারাম ছিল কিনা। অধীরবাবু বললেন, হার্টের কথা তো জানি না, তবে ইদানিং তার মাথাটা গোলমাল করছিল। যেভাবে টাকা এদিক ওদিক করেছে, আমাকে যেভাবে ঠকিয়েছে, সেটা কোনো সুস্থ মস্তিষ্ক লোকের পক্ষে সম্ভব নয়। অবশ্যই ওর হাতে রিভলভার দেখে সে ধারণা আমার আরও বদ্ধমূল হয়। সত্যি বলতে কি, ও যখন ওটা বার করলো পকেট থেকে, তখন আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারিনি। ও গুলি মেরে পালানোর পর 10 মিনিট লেগেছিল আমার সংবিত ফিরে পেতে। তখনই ঠিক করি এই উন্মাদকে পুলিশের হাতে তুলে দিতেই হবে। আমি যে খুন হইনি সেটা নেহাতি দৈবক্রমে। মিস্টার সামন্ত ভ্রুকুঞ্চিত করে বললেন, কিন্তু এত কাছ থেকে আপনাকে মিস করলেন কি করে? অধীরবাবু মৃদু হেসে বললেন, কপালে মৃত্যু না থাকলে মানুষ কি করে মরে বলুন? গুলি তো আমার গায়েই লাগিয়েনি, লেগেছিল আমার সোফার গায়ে। অন্ধকারে লক্ষ্য ভেদ করার ক্ষমতা আর কজনের থাকে? ও রিভলভারটা বার করার সঙ্গে সঙ্গেই আমার পাড়ায় যে লোডশেডিং হয়ে গেল। শুনছিলেন সত্যজিৎ রায়ের ছোট গল্প মিস্টার শাসমলের শেষ রাত্রি। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রিদিতা শেহরিনের সাথেই থাকুন।